চিকিৎসার জন্য আজ রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। শাহজালাল বিমানবন্দরে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স, গুলশানে কড়া নিরাপত্তা। ফরিদপুরের মুন্সিবাজার রেল ক্রসিংয়ে ট্রেন মাইক্রোবাসের সংঘর্ষ, প্রাণ গেল ৫ যাত্রীর, আহত ২। জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে প্রথম ধাপে ১০০ শিক্ষার্থীকে দেয়া হচ্ছে পুলিশের চাকরি, ট্রাফিকে নিয়োগ অবসরপ্রাপ্তদের। যারা আহত হয়েছে তো সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না, যে জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব, যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। দ্রুত নির্বাচনী রোডম্যাপ না দিলে বিপদের শঙ্কা দেখছে বিএনপি। অন্তর্বর্তী সরকারকে ভারতের ফাঁদে পা না দেওয়ার আহ্বান। আলেমদের হাতে ক্ষমতা এলে ভালো থাকবে দেশের মানুষ, বললেন জামায়াতে আমির। ইসলামী নেতাদের ঐক্য করার আহ্বান। চট্টগ্রামে পৌঁছেছেন ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ বাংলাদেশি জেলে ও নাবিক, পরিবারের কাছে হস্তান্তর। এবং তিব্বতের ৭.১ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অর্ধশতাধিক, কাঁপলে বাংলাদেশ, নেপাল ও ভারতও। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ১০টায় রয়্যালস এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন তিনি। এ লক্ষ্যে এর মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। হাসান মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর আজ উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন কাতারের আমির মোহাম্মদ আল থানি। মঙ্গলবার রাত ১০টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সে কাতার হয়ে লন্ডনে যাবেন খালেদা জিয়া। লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ফুসফুস, হার্ট ও কিডনির নানা জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয় তাকে। সেখানে তার সুচিকিৎসা না হওয়ায় শারীরিক জটিলতা আরও বেড়ে যায়। কয়েক দফা আবেদনের পরও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি শেখ হাসিনা সরকার। বেশিরভাগ সময়ই কেটেছে এভার কেয়ার হাসপাতালে। ৫ আগস্ট সরকার পতনের পর মুক্তি দেওয়া হয় খালেদা জিয়াকে, তবে শারীরিক জটিলতার কারণে তাৎক্ষণিক নেওয়া যায়নি বিদেশে। চিকিৎসক দলের দীর্ঘ পর্যবেক্ষণ শেষে মঙ্গলবার বেগম জিয়াকে নেওয়া হচ্ছে লন্ডনে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্যরা বেগম জিয়ার সঙ্গী হবেন। লন্ডনে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান ও স্ত্রী জোবাইদা রহমান। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ফরিদপুরের ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মুন্সিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। মাইক্রোবাসটি এবং হতাহতের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পুলিশ জানায়, ওই এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দেয় ট্রেন। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসে থাকা ৩ যাত্রী নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও ২ জন। তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। সম্ভবত রাস্তায় মাথা উঠাই দিছিল, ট্রেনে এসে তিনজন জায়গায় শেষ। এরা কি ভিতরে অনেক মানুষ ছিল, ৩ জন জায়গায় শেষ আর ২ জন মেডিকেল কমায় ভর্তি করা হয়েছে। নাম মহিলার নাম জেরিন। আদার্স ওনাদের একটা ফোনের থেকে কন্ট্যাক্ট করা হয়েছে, ওনারা ফেরি পার হইতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ১০০ জনকে পুলিশের বিভিন্ন বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর আলম। মঙ্গলবার দুপুরে সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এই কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে মানি লন্ডারিং। কোন দেশে কত টাকা পাচার হয়েছে সেগুলো বের করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন এমন শিক্ষার্থী ও সাধারণ জনতার কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে পুলিশের বিশেষ শাখা সিআইডি ও এসবিতে ১০০ জনের কর্মসংস্থান হচ্ছে। মঙ্গলবার ২ সংস্থার দপ্তর পরিদর্শন শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সবাইকে তো সব জায়গায় দেওয়া যাবে না,
যেই জায়গায় যাকে দেওয়া যায় ওই জন্য আমরা তাদের একটা কর্মসংস্থানের ব্যাপারে আমরা আলোচনা হয়েছে এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো তাদের থেকে কিছু আমরা নিব যারা আল্লাহ দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। আমরা আপাতত আমরা 100 দিয়ে শুরু করতেছি, পরে হয়তো এই সংখ্যাটা আস্তে আস্তে বাড়াবো। এ সময় উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে অর্থ পাচার। এসব পাচার হওয়া অর্থ কোন দেশে কত পরিমাণে গেছে তা খুঁজতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনই করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নাই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। এই জন্য ওনাকে ইনস্ট্রাকশন দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। দিনক্ষণ অবশ্য ঠিক করে দেওয়া হয় না, আইজি সাহেবও ছিল, আমরা ওনাদের বলে দিচ্ছি। এ সময় উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। নানা প্রতিবন্ধকতায় কিছুটা দেরি হলেও আন্তরিক সরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যেটা আছে এর চেয়ে আরও উন্নতি হতে হবে, এটা আমাদের আশা এবং আপনাদেরও আশা, এবং আমরা এটা যেন আরও উন্নতি হয় এই জন্য কিন্তু আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি। 5 আগস্টের পর 3 দিন সরকার না থাকায় বেশিরভাগ অপরাধী পালিয়েছে। তবে সরকার গঠনের পর কাউকে পালাতে দেওয়া হয়নি বলেও দাবি করেন উপদেষ্টা। ওই সময় অনেক পালায় গেছে, বাট এরপরে গেছে কিনা আপনারা দেখেন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানতে চেয়েছিলেন খালেদা জিয়ার লন্ডন যাওয়া সম্পর্কে যে প্রস্তুতি, আমরা তার বাসভবনের সামনেই আছি। আমরা যেটা দেখতে পেয়েছি সেটি আসলে ইতিমধ্যে কিন্তু আসলে প্রায় প্রস্তুতি সম্পন্ন, এবং এখানে কিন্তু আপনার নেতাকর্মীদের আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো আসলে এখানে উপস্থিতি দেখতে পাইনি। তবে আমরা যতটুকু জেনেছি আসলে যে এই খালেদা জিয়া যে আজকে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ এখান থেকে বের হবেন এবং তিনি আপনার এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবেন। এবং একটু বলে রাখি যে দীর্ঘ 7 বছর পরে কিন্তু তিনি কিন্তু আসলে দেশের বাইরে যাচ্ছেন, এবং আপনারা এই লন্ডন আজকে কিন্তু আর অনেক চড়াই উতরাই শেষে এবং অনেক আলোচনা সমালোচনা বাধা বিপত্তির পরে কিন্তু আজ কিন্তু তিনি কিন্তু লন্ডনে যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। এবং যে চিকিৎসা ব্যবস্থা নিয়ে আসলে চিকিৎসা যাওয়ার জন্য আপনার যে বাধা বিপত্তি বিগত সরকার আমলে কিন্তু কোনোভাবেই আপনার তাকে যেতে দেওয়া হয়নি, এবং তার শারীরিক অবস্থা খারাপ হওয়ার সত্ত্বেও কিন্তু তাকে কিন্তু আপনার লন্ডনে আসলে যাওয়ার কিন্তু কোনো অনুমতি দেয়নি, এবং দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য কিন্তু অনুমতি দেওয়া হয়নি। এই জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু আজ কিন্তু আসলে সেই যে মহেন্দ্র খন যদি বলি আর কি, আজকে সেই মহেন্দ্র খন যে আজকে তিনি যাচ্ছেন এই আপনার বিদেশে চিকিৎসার জন্য। এবং তার যে চিকিৎসক রয়েছেন ডক্টর রেজিডেম জায়েদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে আসলে তার গতকাল কিন্তু তিনি প্রেস ব্রিফিং এ কিন্তু বলেছেন যে আসলে আপনার তার শারীরিক অবস্থা আসলে খুবই দুর্বল, এবং যেহেতু আসলে তিনি দীর্ঘদিন কারাবাস যাপন করেছেন এবং সে কারণে কিন্তু আসলে তার শারীরিক অবস্থার আসলে অবনতি ঘটেছে, এবং দেশের বাইরে আসলে ভালো চিকিৎসার জন্য আসলে তাকে নেওয়া প্রয়োজন। এবং বারবার আসলে আবেদন করা সত্ত্বেও এবং বিএনপির পক্ষ থেকে বারবার কথা বলা সত্ত্বেও কিন্তু আসলে তাকে আপনার তাকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এবং আজকে একটু বলে রাখি যে আজকের পরিস্থিতি যদি বলি, এখনো পর্যন্ত আসলে বিএনপির নেতাকর্মীরা কিছু নেতাকর্মী এখানে এসেছেন, তবে বিএনপির সিনিয়র পর্যায়ের কোনো নেতৃবৃন্দ আমরা এখনো এখানে দেখতে পাইনি। এবং আপনাকে একটু বলে রাখি যে আজকে খালেদা জিয়া যে তার বাসভবন থেকে লন্ডনে যাবেন সেটির জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, এবং সেই রোডম্যাপটি হলো গুলশান 2 গোলচত্বর হয়ে বনানী কাকুলি হয়ে একেবারে আপনারা এয়ারপোর্ট যাবেন। এবং এই ব্যাপারে কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাবেন এবং যাওয়ার জন্য আসলে তাকে তার জন্য দোয়া করবেন, এবং সেই সাথে কিন্তু তাকে স্বাগত জানাবেন এই তার যাওয়া উপলক্ষে। এবং তারা কিন্তু রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকবেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আসলে কোনো ধরনের কোনো জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা বলেছেন, যেন খালেদা জিয়া যাওয়ার সময় যেন কোনো ধরনের কোনো জনদুর্ভোগ তৈরি না হয় এবং জনগণের কোনো ভোগান্তি না হয় সেটি ব্যাপারে কিন্তু আসলে আপনার সতর্ক থাকার জন্য কিন্তু বলেছেন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে। এবং ঢাকার যে বিভিন্ন থানা পর্যায়ে যেসব নেতাকর্মী রয়েছেন তাদের কিন্তু বলা রয়েছে গুলশান যারা গুলশান থেকে যখন যাবেন তখন গুলশান থানার যারা নেতাকর্মী তারা কিন্তু আসলে সেখানে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে স্বাগত জানাবেন। এবং সেক্ষেত্রে আপনারা যখন আবার তিনি বনানী যাবেন তখন বনানী যাওয়ার পথে তারা বনানী থানার যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু স্বাগত জানাবেন। এভাবে কিন্তু আসলে ভাগ করে দেওয়া হয়েছে, এবং আপনার এর থেকেই কিন্তু আসলে আপনার, এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু এই গুলশান এলাকার তার বাসভবনের যে সামনে সড়কটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আপনার একেবারে
মোটামুটি কিন্তু আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তারা কিন্তু বেশ নিরাপত্তা এখানে দিয়ে রাখছেন। তবে আপনার কোনো ধরনের কোনো যানজট কিন্তু আপনার এখানে সৃষ্টি হতে দেখা যায়নি এবং আমরা যে এসেছি সেখানেও কিন্তু আসলে আপনার খুব একেবারে যে আসলে যানজট এবং আপনার বা নেতাকর্মীদের খুব একটা ভিড় আমরা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাইনি। তবে কোনো ধরনের যাতে যানজট সৃষ্টি নয় সেই কারণেই হয়তো বা নেতাকর্মীদের একটা নির্দেশনা ছিল যে কোনো ধরনের জনদুর্ভোগ যেন তৈরি না হয় এবং সেই জনদুর্ভোগ যাতে না হয় সেই ব্যাপারে কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখন পর্যন্ত দেখছি আসলে সচেতন রয়েছে। তারা কিন্তু আসলে আপনারা আজকে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গুলশানমুখী কিন্তু তারা কিন্তু কোনো ভিড় জমায়নি এবং সেই ক্ষেত্রে কিন্তু গুলশানে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের যানজট দেখিনি এবং তার যে সামনের যে সড়কটি বাসভবন এই সহ গুলশানের যতগুলো রাস্তা রয়েছে আসলে কোনো ধরনের যানজটের আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি এবং সেই ক্ষেত্রে ঠিক সন্ধ্যা 6টা নাগাদ বিএনপি চেয়ারপারসন যে খালেদা জিয়া তিনি কিন্তু আসলে তার এই বাসভবন থেকে আজকে বিমানবন্দরের দিকে তিনি রওনা দিবেন এবং আমরা পরবর্তীতে আরো জানাবো আপনাদের মাধ্যমে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। গুলশান থেকে খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সর্বশেষ। দ্রুত নির্বাচনী রোডম্যাপ না দিলে বিপদ আরও বাড়বে বলে হুঁশিয়ারি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ধর্মকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে। দলের সংখ্যা না বাড়িয়ে সংস্কার ও নির্বাচনের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। একই স্থানে ফেলানী হত্যা দিবস উপলক্ষে নাগরিক সমাবেশে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকার যেন ভারতের ফেলা ফাঁদে পা না দিয়ে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। ভারত বাংলাদেশে নির্বাচিত সরকারের শক্ত অবস্থান চায় না বলে মন্তব্য করেন তিনি। এ সময় শামসুজ্জামান দুদু জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারী হিসেবে চিহ্নিত শেখ হাসিনা ফেরত দেওয়ারও আহ্বান জানান ভারতকে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশে আসবেন, ক্ষমতায় আসবেন। আমি জানি তারাও বাংলাদেশের প্রতি কমিটেড, তারাও ভারতের সাথে সম্পর্ক রাখতে চায়। সেই সম্পর্ক বাংলাদেশের সাথে ভুটান, শ্রীলঙ্কা, নেপাল যেভাবে আমাদের পার্শ্ববর্তী কান্ট্রিগুলোর সাথে আমাদের যে সম্পর্ক আছে, তারা যেরকম আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, আমাদের রাজনীতি নিয়ে নাক গলায় না। আমরা চাই ভারতের সাথে শুধু আমাদের বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু কোন রাজনৈতিক সম্পর্ক আমরা ভারতের সাথে আর বজায় রাখতে চাই না। ওলামায়ে কেরাম এক হলে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আলেমদের হাতে দেশ চালানোর ক্ষমতা এলে দেশের সর্বস্তরের মানুষ ভালো থাকবে, জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ মসজিদ মিশন আয়োজিত জেলা পর্যায়ের দায়িত্বশীল ইমাম খতিবদের নিয়ে প্রতিনিধি সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জানান, সমাজকে মসজিদ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে। ইমাম খতিবদের মসজিদে কোরআন হাদিসের আলোকে খুতবার আলোচনা করার আহ্বান জানান তিনি। মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি হয় এমন কোনো কথা না বলতে ও বাছবিচার না করে কারো ব্যাপারে কোনো ধারণা না করতে ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। সম্মেলনে বাংলাদেশ মসজিদ মিশনের চেয়ারম্যান প্রিন্সিপাল জয়নাল আবেদিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, স্বাধীনতার 53 বছরে নাগরিকদের অধিকার আদায়ের এমন সুযোগ আর হয়নি। সকলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ করতে হবে। বাংলাদেশ বদলে গেল, এবার নতুন বাংলাদেশ ইমাম খতিবদেরও সময়োপযোগী হতে হবে, বদলাতে হবে। আল্লাহ যদি মানুষের মনে এই লোকগুলার প্রতি ভালোবাসা পয়দা করে দেন আর দেশ পরিচালনার দায়িত্ব তাদের হাতে আসে, ইনশাল্লাহ মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, এই তিনটা ইনশাল্লাহ তখন বেঁচে যাবে এবং নিরাপত্তা লাভ করবে। নারীরা পাবে, পুরুষরা পাবে, আবাল বৃদ্ধ বনিতা পাবে, সকল ধর্মের মানুষ পাবে। এখানে মানুষে আর হিংসার কোনো ভাব থাকবে না। যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক নিজের বিষয়ে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড ওয়াচডগে তদন্তের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকার সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া একাধিক ফ্ল্যাটে বসবাস করেছেন এমন অভিযোগ ওঠার পর তদন্তের এই আহ্বান জানিয়েছেন তিনি। তদন্তটি করবে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। সোমবার দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডসের ইন্ডিপেন্ডেন্টের অ্যাডভাইজার ল্যান্ড্রি ম্যাগনাসের কাছে লেখা এক চিঠিতে টিউলিপের মন্ত্রিত্বের কোনো বিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে টিউলিপ লিখেছেন, গত কয়েক সপ্তাহে তিনি গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছেন। সেখানে তার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। সম্প্রতি লন্ডনে টিউলিপ সিদ্দিকের বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা গেছে। নিয়ন্ত্রণে এলো রাজধানীর পুরানা পল্টনের 4তলা ভবনে লাগা আগুন। ফায়ার সার্ভিসের 6টি ইউনিটে সোয়া 1 ঘন্টার চেষ্টায় সকাল 10:30টায় নিয়ন্ত্রণে আসে আগুন। মঙ্গলবার সকালে লাগা এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। জানায় ভবনটির 2 তলায় একটি ল চেম্বারে লাগে আগুন। সকাল 9:17 মানিকগঞ্জ হাউস নামের ভবনটিতে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। সকাল 9:24 ঘটনাস্থলে পৌঁছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 2টি ইউনিট। পরে সকাল 9:45টার দিকে আরও 3টি আগুন নেভানোর কাজে যোগ দেয়। প্রাথমিকভাবে আগুন কোনো ধরনের ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। ভবনটির 3টি তলাতে বেশ কিছু আইনজীবীর চেম্বার রয়েছে। আগুনে পুড়ে গেছে তাদের গুরুত্বপূর্ণ নথিপত্র। বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ডের হাতে অপহৃত নাবিক সহ 90 জন ফেরত এসেছে। মঙ্গলবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেন তারা। আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় 2টি ফিশিং বোটও মালিকের কাছে হস্তান্তর করা হয়। মুক্তি পাওয়া নাবিকরা জানান, বাংলাদেশে আটক ভারতীয় জেলেদের ছাড়িয়ে নিতে তারা এ ঘটনা ঘটায়। চট্টগ্রাম থেকে কেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মুক্তি পাওয়ার পর অপহরণের শিকার ট্রলার দুটি মঙ্গলবার সকাল 7টায় চট্টগ্রামের পতেঙ্গা কোস্টগার্ড জেটিতে এসে পৌঁছে। এর আগে ট্রলার দুটি 98 নাবিক সহ ভারতের উড়িষ্যায় জিম্মি ছিল। তীরে নেমে 3 সপ্তাহ জিম্মি অবস্থার বর্ণনা দেন নাবিকরা। কোথায় ফিশিং করে আমরা এটা জানি না, ক্যাপ্টেনের ভুলের কারণে আমাদেরকে ইন্ডিয়ান কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। ওরা ভুল বুঝে আমাদেরকে আবার নিয়ে গেছে, নিয়ে ক্যাপ্টেনের সহকারে ওদেরকে ধরাই দিয়েছে। ওদের ওখানে অনেক কষ্টে ছিলাম। ডিসেম্বর মাসের শেষ দিকে সাগরে মাছ ধরতে যায় মেঘনা ও লায়লা নামের 2টি বাংলাদেশি ফিশিং ট্রলার। তারা সুন্দরবনের অদূরে সোয়াচপ নৌগ্রাউন্ডের বাংলাদেশ জলসীমায় অবস্থানকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি মাঝিমাল্লা সহ অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকেই জাহাজ দুটি সহ জিম্মি নাবিকদের মুক্ত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যে অভিযোগ ছিল তারা ভারতীয় সীমানার মধ্যে গিয়ে মাছ ধরছিল, সেই প্রেক্ষাপটে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো যেহেতু তারা এসেছে, এই বিষয়টা পুলিশকে অবগত করা হয়েছে, আমরাও জেনেছি, আমরা পুরোটা যাচাই করে দেখব। তো সবার সম্মিলিত সমন্বয় এবং সহযোগিতায় আমরা এই কাজটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে নাবিকদের আটকে পড়ার খবরে চরম উদ্বেগ উৎকণ্ঠায় ছিল নাবিকদের স্বজনরা। তাদের মুক্তির খবরে কোস্টগার্ড কার্যালয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা। গত 5 জানুয়ারি ভারত বাংলাদেশ জলসীমায় বাংলাদেশি ফিশিং ট্রলার সহ 90 নাবিককে ফেরত দেয় ভারতীয় কোস্টগার্ড। বিনিময়ে বাংলাদেশে আটক 95 ভারতীয় জেলেকে ফেরত নেয় ভারত। নিউজ ডেস্ক, দেশ টিভি। দুর্নীতি তদন্ত বিষয়ে ব্রিফ করছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গ্রহণকারী পাবলিক সার্ভেন্টগণের নিয়োগ এবং পুনঃনিয়োগের ক্ষেত্রে এই বিষয়টি বিবেচনা করার জন্য সকল মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সকল মন্ত্রণালয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে 3টা মামলা করছিলাম, মোট 4টা মামলা। এটা যদি একসঙ্গে এই 4টা মামলার যারা আসামি হবেন এখন মতো মামলা করেন নাই, মানে নেচারটাকে কিভাবে তারা সম্পদগুলো অর্জন করবেন, একটু বলবেন। 3টা একটা কমন কারণ কি, কার বিরুদ্ধে দুটো একসাথে বলেন কি কারণে একটা মামলা হয়েছে, তাহলে আমাদের একটু কমন ধারাটা বললে লম্বা হয়ে যায়। মানে তারা অবৈধ সম্পদটা কিভাবে অর্জন করছেন, 2জন এমপি এবং তাদের স্ত্রীরা আর 7 একজন পুলিশ কর্মকর্তা একসঙ্গে। আমরা আপনাদেরকে বলেছিলাম অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য, গাইবান্ধা 4, এবং তার স্ত্রীর প্রতি হচ্ছে সম্পদ বিবরণী নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, সাবেক সংসদ সদস্য, মাগুরা 1, এবং তার স্ত্রী সীমা রহমান, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে
দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) দ্বারাই এই মামলাগুলো রুজু করা হয়েছে। দুর্নীতি তদন্ত বিষয়ে ব্রিফ করছিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের তিব্বত, নেপাল এবং ভারত। অনুভূত হয় বাংলাদেশেও। উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 50 মাইল পশ্চিমে প্রত্যন্ত এলাকায়। তিব্বতের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 100 জনে। লুৎফর কবির রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ঘুম ভাঙে বাংলাদেশ, নেপাল, ভারত এবং চীনের তিব্বত অঞ্চলের বাসিন্দাদের। আতঙ্কে ঘর ছেড়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন লোকজন। ঘরের ফ্যান, আসবাবপত্র কাঁপতে দেখা যায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় 50 মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ডামাকসং কাউন্টির গেদার শহরে ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার CENC জানায়, স্থানীয় সময় সকাল 9:05 7.1 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। 10 কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। উৎপত্তিস্থল থেকে প্রায় 400 কিলোমিটার দূরের নেপালের রাজধানী কাঠমান্ডুতেও অনুভূত হয়। সেখানেও আতঙ্কিত মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে। প্রতিবেশী ভারত, এমনকি বাংলাদেশেও এ ভূমিকম্পন অনুভূত হয়েছে। NDTVর প্রতিবেদন বলছে, পশ্চিমবঙ্গ, বিহার, আসামে কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।